শুক্রবার কক্সবাজারে যাবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। পরিদর্শন করবেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্প। প্রত্যাবাসন ইস্যুতে অগ্রগতির আশা শরণার্থী কমিশনের। রাজশাহীতে ৫ বছর ধরে বিচারাধীন ধর্ষণের ১৫০০ মামলা। ডিএনএ আর ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পেতে ধীরগতি। আপোষ মীমাংসায় পার পেয়ে যাচ্ছে আসামিরা। এবং নাটকীয়তা শেষে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইউক্রেন। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে জেলেনস্কির সংলাপ। সামরিক ও গোয়েন্দা সহায়তা ফের চালুর ঘোষণা ট্রাম্পের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। গভীর রাতে আগুনে পুড়ল মহাখালীর ৭ তলা বস্তির শতাধিক ঘর। তাড়াহুড়ো করে কোনো রকমে বের হন বাসিন্দারা। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের ধারণা, অপরিকল্পিত বিদ্যুৎ লাইন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস। আহাজারি যেন থামছেই না। চোখের সামনে পুরে ছাই হতে দেখেছেন নিজের সাজানো সংসার। এখন পরিবারের সদস্যদের নিয়ে মাথা গোজার ঠাঁই হবে কোথায়, সেই ভাবনায় দিশেহারা এই মা। একটা রুমে যদি থাকতো তো সবাই মিলে একবার বসে থাকতাম। কিছু হতো পাইলাম না রে আল্লাহ, কি প্রায় ৫ লাখ টাকা আমি আই না, আমি কোম্পানি বিল দেবো আজকে। সব টাকাগুলো পুরা জলজন্ত ভাবে আমার চোখের সামনে পুড়ে গেল, কিছু করতে পারি না আমি। বাচ্চা কাচ্চা নিয়ে ভালো নামিয়ে গেছি আর পুড়ে গেছে সবই, কিছুই নেই। কিছু বের করতে পারি না, জীবনটা লয়ে খালি বাইরেছি। বর্তমানে একটা কাহর টান দিয়ে বাইরে আর শক্তি আছি না। ৭ তলা বস্তির ঘরগুলো বাঁশ কাঠ দিয়ে নির্মাণ করা, তাই আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রান্সমিটার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হতে পারে। এখানে একটা মিটার রুম আছে, যত সম্ভব এই মিটার রুমে থেকে সূত্রপাত। ট্রান্সমিটার থেকে বাস্ট হওয়ার পর যে গোলা ছিটছে, ওটা যা টিনের উপর পড়ছে। হুলস্থুল পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যেন লুট কিংবা চুরি না করতে পারে, সে বিষয়ে সতর্ক ছিল আইন শৃঙ্খলা বাহিনী। চুরি ডাকাতি বা কেউ লুটপাট না করে, ওই জন্য আমরা মোটামুটি সতর্ক আছি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একে একে ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঝুঁকি এড়াতে প্রস্তুত ছিল আরও ৪টি ইউনিট। সরু রাস্তায় যাতায়াতের প্রতিবন্ধকতায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। রাস্তার কারণে আমাদের বিশেষ প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, যে কারণে আগুনটা নিয়ন্ত্রণ করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। বিভিন্ন জায়গা থেকে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। ফায়ার সার্ভিস জানায়, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মহাখালীর ৭ তলা বস্তিতে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। আসলে সবশেষ খবর বলার মতো আসলে কারোই ভাষা নেই, কেননা রাতের সেই আগুনে এখন শুধু পুড়ে যাওয়া এই ধ্বংসাবশেষগুলোই রয়েছে, এবং যার যতটুকু আসলে মানে জিনিস ছিল, স্মৃতিগুলো ছিল, সেগুলো আসলে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে আসলে কেউ পারেনি। সবাই আসলে জীবন রক্ষার্থেই বেঁচে ফেরার জন্য এই যে ঘর রয়েছে, সে ঘর ভেঙে টপকে পেরিয়ে যান। এখন শুধু সেই অবশিষ্ট জিনিসগুলো রয়েছে, ঘরগুলো পুড়ে ছাই। কারো রয়েছে গতকাল যেমনটা আমরা প্রতিবেদনে দেখছিলাম যে গতকালকে রাতে কিন্তু ৩টায় এই আগুনটি লাগে, এবং সেই আগুনের সূত্রপাতই হয়েছিল আসলে এখানে একটি ট্রান্সফরমার বিস্ফোরণের মাধ্যমে। এবং আমরা যেমনটি জেনেছি যে এখানে বেশ কিছু প্রতিনিধি, বেশ কিছু সংস্থাগুলো এসেছে, তারা আসলে কতগুলো ঘর পুড়ে গেছে তা নির্ণয়ের জন্য। আমরা সবশেষ যে খবরটুকু পেয়েছি যে এখন প্রায় ১০০রও বেশি ঘর এখানে ছিল, নিচতলা উপরতলা মিলে সেই ঘরগুলো পুড়ে গিয়েছে, এবং 4টি দোকান ছিল, সেই 4টি দোকান পুড়ে গেছে। আমরা এখানে একজন ছোট বাচ্চার সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম। সেই বাচ্চাটি আসলে বলছিল যে গতকাল রাতে যখন আগুনটি লেগেছিল সে ঘুমিয়েছিলেন, এবং তারপরে আসলে তার বাবা তাকে কোলে করে নিয়ে পালিয়ে গেছেন। তো এখন এই যে আমরা যেমনটা দেখছি যে আসলে পুড়ে গেছে সেই পুড়ে যাওয়া বাটি, সেই বাটিটি কিন্তু আসলে খুঁজছেন। তো এক কথা যদি বলতে চাই, এখন একেবারেই এই পুড়ে যাওয়ার পরে অবশিষ্ট সব কিছু ছাই, সেগুলো আসলে রয়ে গেছে, এবং বস্তিবাসী আসলে একত্রিত হয়ে তাদের ঘরের জিনিসগুলো আসলে বেছে দেখছেন যে আসলে কোনো কিছু অবশিষ্ট আছে কিনা। এই ছিল আমার কাছে ৭ তলা বস্তির পুড়ে যাওয়া ঘটনার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মহাখালী থেকে। শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়কেন্দ্র পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
একাধিক বৈঠক শেষে ওই দিন সন্ধ্যায় লাখো রোহিঙ্গাকে নিয়ে ইফতারের আয়োজন করা হবে। দুই শীর্ষ নেতার সফরে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার বার্তা পাওয়া যেতে পারে বলে আশা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সোজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজারে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবির, যেখানে বসবাস করছে 13 লাখের বেশি মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। দীর্ঘ 8 বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। উল্টো গত কয়েক মাসে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে এসে আশ্রয় শিবিরের ঠাঁই নিয়েছেন 60 থেকে 70 হাজার রোহিঙ্গা। এ অবস্থায় আগামী শুক্রবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘের মহাসচিব এর আগেও আশ্রয় শিবির পরিদর্শন করেছেন, তবে রোহিঙ্গা আশ্রয় শিবিরে প্রধান উপদেষ্টার এটি প্রথম সফর। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে WHO ওদের রেশনটা অর্ধেক করে ফেলছে, যার একটা নেতিবাচক প্রভাব আমাদের হোস্ট কমিটি পড়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এটা কিভাবে সমাধান করা যায়, এটা আমাদের প্রত্যাশা থাকবে ওনাদের কাছে। প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব আশ্রয় শিবির পরিদর্শনের পাশাপাশি একাধিক বৈঠকে অংশ নেবেন। এরপর সন্ধ্যায় ইফতার করবেন লাখো রোহিঙ্গার সঙ্গে। তাই কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কক্সবাজারে বিমানবন্দর থেকে একদম ক্যাম্প পর্যন্ত নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখছি। আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মনে করছেন এই সফরে আন্তর্জাতিক মহল রোহিঙ্গাদের সঙ্গে আছে এবং তারা স্বদেশে ফিরবে এমন বার্তা দিবেন। রাখাইনে স্বস্তি ফিরে আসবে আমাদের বিশ্বাস, এবং রোহিঙ্গারা তাদের ঘরে ফেরত যাবে। এই সফর সে ধরনের একটি বার্তা দেবে। এর আগে 2018 সালে 2 জুলাই নির্যাতিত রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের উখিয়া আশ্রয় শিবিরে আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুঃখ দুর্দশা নিজের চোখে দেখেন তিনি। সোজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভারতের কিছু গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক প্রতিবাদ লিপিতে এই উদ্বেগের কথা জানানো হয়। এতে বলা হয়, দ্য ইকোনমিক টাইমস ও দ্য ইন্ডিয়া টুডে সহ ভারতের কিছু গণমাধ্যমে সম্প্রতি প্রকাশিত একের পর এক ভিত্তিহীন ও মনগড়া প্রতিবেদন গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এসব প্রতিবেদনে সেনাবাহিনীর ভেতরে অভ্যুত্থানের সম্ভাবনা এবং শৃঙ্খলা ভেঙে পড়ার কথা বলা হয়েছে। এসব প্রতিবেদন পুরোপুরি মিথ্যা এবং সেগুলো বাংলাদেশ ও এর সশস্ত্র বাহিনীর সুনাম ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করার জন্য পরিকল্পিত অপপ্রচারের অংশ। 5 দফা দাবিতে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল কলেজে আছেন সহকর্মী মনির হোসেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শাহিন আলম। সরাসরি প্রথমে যাচ্ছি মনিরের কাছে। চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীদের 5 দফা দাবিতে যেই চলমান আন্দোলন রয়েছে, সেই আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে আজ সারা দেশে সকল সরকারি বেসরকারি মেডিকেল এবং যেই চিকিৎসকরা রয়েছেন তাদের সকল প্রাইভেট চেম্বার এবং সরকারি মেডিকেলের বহির্বিভাগ এবং ইনডোরের যেই চিকিৎসা সেবা সেটি বন্ধ রাখার কথা হয়েছিল। সেই ক্ষেত্রে কিন্তু এখন আমরা আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে। এখানেও কিন্তু সকাল থেকে আসলে যেটি দেখা গিয়েছে, সকাল থেকে যেই বহির্বিভাগের যে সেবা সেটি বন্ধ রাখা হয়েছিল এবং এক পর্যায়ে যে এখানকার যেই সেবা নিতে আসা রোগীরা প্রতিবাদ করতে থাকেন, তারা এসে যখন কেউ 6টা কিংবা কেউ 7টায় অর্থাৎ সাহারি করে অনেকেই চলে এসেছিলেন এবং তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে যখন আসলে টিকিট পাচ্ছিলেন না তখন তারা আসলে প্রতিবাদ করতে থাকেন এবং এক পর্যায়ে তারা আসলে যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বরাবর তারা সেই প্রতিবাদ জানায় এবং পরিচালকের রুমে যান। তারপরে আসলে পরিচালক এসে এবং পরিচালকের অনুরোধেই ঢাকা মেডিকেলের বহির্বিভাগের যে চিকিৎসকরা আছেন তারা সেই চিকিৎসা দিচ্ছেন। কিন্তু এই যে কয়েক ঘন্টার যেই ভোগান্তি, তাতেই আসলে যে এখানকার যেই সাধারণ রোগীরা আছেন তারা আসলে তাদের ক্ষোভ প্রকাশ করছে যে এভাবে তাদের যেই সেবা সেই সেবা বন্ধ রাখার কারণে তারা আসলে হেনস্থার শিকার হচ্ছেন, একইভাবে তাদের ভোগান্তি শুরু হয়েছে। তো এবং আমরা আসলে যেটি জানতে পেরেছি যে ডাক্তার দ্বারা চিকিৎসকরা তাদের যেই 5 দফা দাবি জানিয়েছে, সেই দাবির প্রেক্ষিতেই আসলে তাদের সেই কর্মসূচি চলমান ছিল এবং
এখানকার যারা রোগীরা আছেন তারা যেটি বলছেন যে এরকম করে হঠাৎ করে আসলে চিকিৎসা সেবা বন্ধ করে দেয়াটা আসলে তারা ঠিকভাবে দেখছেন না এবং তারা আসলে এর প্রতিবাদ জানাচ্ছেন এবং বিভিন্নভাবে হয়রানি হচ্ছেন এবং দূর দূরান্ত থেকে অনেকেই যেহেতু ঢাকা মেডিকেলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন তাদের আসলে সেই যে ভোগান্তি সেটি হচ্ছে এবং আমরা আসলে যতটুকু জানতে পেরেছি চিকিৎসকদের যে কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে বেলা 11টায় শহীদ মিনারে তাদের মহাসমাবেশ রয়েছে। তো সারা দেশেই আসলে চিকিৎসকদের এই কর্মসূচি চলছে। এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমাদের সহকর্মী শাহিন আলম, সরাসরি চলে যাব তার কাছে। শাহিন, হাইকোর্ট কর্তৃক পূর্ণাঙ্গ রায় এবং 5 দফা দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা। গতকাল থেকে তারা পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি পালন করছে এবং গতকালকে সকাল 11টা থেকে বেলা 1টা পর্যন্ত কিন্তু আউটডোরের যে সেবা সেটিও তারা বন্ধ রেখেছেন এবং ধারাবাহিকভাবে আজকেও কিন্তু তারা আউটডোর এবং যারা বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন তারা তাদের প্রাইভেট চেম্বারও বন্ধ রেখেছেন। যদি বলা যায় এক কথায় রাজশাহীতে ইমার্জেন্সি চিকিৎসা ছাড়া কোনো ধরনের চিকিৎসা কিন্তু মিলছে না। এতে করে ভোগান্তিতে পড়েছেন রাজশাহীতে যারা দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসেন তারা কিন্তু বিপাকে পড়েছেন, এসে তারা ঘুরে যাচ্ছেন। রাজশাহী মেডিকেল কলেজে যে হাসপাতালটি রয়েছে এটি রাজশাহী বিভাগের 8 জেলা থেকে কিন্তু স্বল্প মূল্যে চিকিৎসা নেওয়ার জন্য এখানে দূর দূরান্ত থেকে আসেন। কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে প্রচুর পরিমাণ রোগী তারা ডাক্তারদের আন্দোলনের ব্যাপারটি জানেন না, তারা এখানে আসছেন, এখান থেকে তারা কিন্তু ঘুরে যাচ্ছেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা তাদের ক্ষোভের কথা জানিয়েছেন। রোগীরা যেটি বলছেন যে ডাক্তারদের চিকিৎসা বন্ধ রেখে আসলে আন্দোলনের কোনো যৌক্তিকতা তারা দেখেন না। অপরদিকে ডাক্তাররা যেটি বলছেন যে আসলে সাধারণ মানুষের জন্যই কিন্তু তারা এই আন্দোলনটি করছেন, কারণ তাদের দাবি সমূহের মধ্যে অন্যতম দাবি হচ্ছে যারা ম্যাটস সহ সেকমো সহ যেসব যারা ডাক্তার পদবি ব্যবহার করেন এই পদবি যেন তারা ব্যবহার না করতে পারেন এবং তাদের মাধ্যমে মানুষ যেন ভুল চিকিৎসা না পায়, সেই দাবিতে কিন্তু তারা আন্দোলন করছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে একটি বিষয় হচ্ছে আজকে কিন্তু এই যে আন্দোলন হচ্ছে এটির সুরাহা হওয়ার একটি কথা রয়েছে। আদালত কর্তৃক আজকের একটি রায় হওয়ার কথা রয়েছে। এই রায় যদি ডাক্তারদের পক্ষে আসে তারা কিন্তু আন্দোলন থেকে সরে যাবেন বলে জানিয়েছেন। যদি তারা রায় পক্ষে না পান সামনের দিনে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। তো এই ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডাক্তারদের যে আন্দোলন তার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে, তার আগে যুক্ত ছিলেন ঢাকা মেডিকেল থেকে মনির হোসেন। মাগুরায় শিশু ধর্ষণ মামলার 4 আসামির মধ্যে 3 জনের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার নমুনা ঢাকায় সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে ভুক্তভোগীর ডিএনএ নমুনাও জমা দেওয়া হয়। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার ভুক্তভোগী শিশুকে যখন মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয় তখনই ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। রাজশাহীতে ধর্ষণ মামলা বিচারাধীন অন্তত 1,500। সংশ্লিষ্টদের ভাষ্য, বিচারে ধীরগতির অন্যতম কারণ ডিএনএ ও ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন সহজে না পাওয়া। দ্রুত প্রতিবেদন না মেলায় তদন্ত শেষ করলেও আদালতে চার্জশিট দাখিল করতে পারে না পুলিশ। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবেদন নিয়ে জটিলতা, বাদী বিবাদীর আপোষ, মীমাংসা, সাক্ষী গড় হাজির সহ নানা কারণে পার পেয়ে যাচ্ছে আসামিরা। হাবিবুর রহমান পাপুর ছবিতে মাওদুদ রানার প্রতিবেদন। পুলিশের কাছে আমি যতবার গেছি পুলিশ আমাকে ততবার ল্যান্ডে করে আমাকে। রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানায় 5ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে 2022 সালে মামলা হয়। শুরুতে থানা পুলিশ তদন্ত করে, কিন্তু পরে আবার তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেয় পিবিআই। ঘটনার 8 মাস পর ডিএনএ পরীক্ষা করায় ধর্ষণ প্রমাণিত হলেও আসামিদের কোনো তথ্য পাওয়া যায়নি। আলামত নিয়ে গড়িমসি করায় বিচার নিয়ে শঙ্কায় অভিভাবকরা। আমার মেয়ে জামা কাপড় যার কাছে ছিল যে মৌসুমী দারোগা, সেই নিজের মেডিসিন মাইরা নষ্ট করে
প্রিপেয়ার হাতে দেওয়া হয়েছিল, ওখানে যে ডিএনওতে ওই আলামতে কিছুই পাওয়া যায়নি। পুলিশ বলছে মামলার আলামত সঠিকভাবে সংরক্ষণ না করা, দ্রুত ডাক্তারি পরীক্ষা ও ডিএনএ প্রতিবেদন না পাওয়ায় বেশিরভাগ ক্ষেত্রেই আটকে থাকছে তদন্ত। তো এই মামলাগুলো যখন এই ডিএনএ টেস্ট করানোর জন্য স্যাম্পল সংগ্রহ করে পাঠানো হচ্ছে, তো সেখানে একটা জটিলতা বা জট সৃষ্টি হচ্ছে, তো এই জন্য দেখা যাচ্ছে একটু দীর্ঘসূত্রিতা হয়ে যাচ্ছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর অধীনে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক করা হয়। এরপর থেকে গত 5 বছরে রাজশাহী বিভাগীয় স্ক্রিনিং ল্যাবরেটরির মাধ্যমে 1258টি ধর্ষণ মামলার নমুনা সংগ্রহ করে পাঠানো হয় ঢাকায়। নানা প্রতিবন্ধকতায় সেই পরীক্ষার প্রতিবেদন নিয়ে সৃষ্টি হয়েছে জট। ফরেনসিক বিভাগের মাধ্যমে সেন্ট্রাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে ল্যাব সেখানে প্রেরণ করি। পরবর্তীতে রিপোর্ট আদান প্রদান থেকে শুরু করে যা যা যাবতীয় হয় এটি সংশ্লিষ্ট যে তদন্তকারী কর্মকর্তা এবং অভিযুক্ত তাদের সাথে আসলে সম্পর্ক। বিশেষজ্ঞরা বলছেন ধর্ষণের মামলাগুলো দীর্ঘায়িত হওয়ার অন্যতম কারণ ডিএনএ পরীক্ষার প্রতিবেদন সহজে না পাওয়া। এছাড়াও বাদী আসামি পক্ষের আপোষ মীমাংসা, বিচারের ধীরগতি, তদন্তে গাফিলতি, মিথ্যা সাক্ষ্য, সাক্ষীর গরহাজির সহ নানা কারণে আসামিরা খালাস পাচ্ছেন। যে কোনো একটা এভিডেন্স সংগ্রহের ক্ষেত্রে যদি দীর্ঘ সময় লাগে, তাহলে যিনি শিকার ব্যক্তি সেও কিন্তু একটু ধৈর্যহারা হয় এবং সাক্ষীগুলির ক্ষেত্রেও কিন্তু অনেক সময় বায়াসড হওয়ার সম্ভাবনা তৈরি হয়। বেশিরভাগ ধর্ষণ মামলাগুলাই স্থানীয়ভাবে মীমাংসা হয়ে যায়। মীমাংসা হয়ে গিয়ে তারা আদালতে এসে বলে যে আমরা মীমাংসা হয়ে গেছি। এটা যদিও আপোষযোগ্য না, কিন্তু তারপরেও তারা ইচ্ছাকৃতভাবে আসামি যাতে খালাস পায় এমন ধরনের সাক্ষী প্রদান করে, সাক্ষ্য দেয়। রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1 ও 2-এ বর্তমানে অন্তত 3500 মামলা বিচারাধীন। এর মধ্যে ধর্ষণের মামলা 1500। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। সময় সংবাদে আরও থাকছে। নিলাম ছাড়াই 48 কোটি টাকায় পলাতক এমপিদের 5 বিলাসবহুল গাড়ি কিনতে চায় চট্টগ্রাম বন্দর। অনুমতি চেয়ে মন্ত্রণালয়কে চিঠি, আইনি জটিলতা দেখছেন বিডাররা। পলাতক ও সাবেক সংসদ সদস্যদের নামে আনা 5টি ল্যান্ড ক্রুজার কিনতে মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সরাসরি নিলামে অংশ না নিলেও প্রতিটি গাড়ি 9,67,00,000 টাকা রিজার্ভ মূল্যে কিনতে চায় প্রতিষ্ঠানটি। এদিকে প্রথম নিলামে বিক্রি না হওয়া এমপি কোটার 30টি গাড়ির জন্য দ্বিতীয় দফায় নিলাম আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের কার শেডে গত 7 মাসের বেশি সময় ধরে পড়ে থাকা এমপি কোটার এসব গাড়ি এমনিতেই সাধারণের ব্যবহারের অনুমতি নেই, তাই কিনে নিয়ে ব্যবহারের পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নৌ পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজেদের যানবাহন সংকটের তথ্য তুলে ধরার পাশাপাশি 5টি ভিআইপি ল্যান্ড ক্রুজার কেনার অনুমতি চাওয়া হয়েছে। কাস্টমস যেই নিলাম প্রক্রিয়ায় যাচ্ছে সেখানে তাদের রিজার্ভ ভ্যালু অনুযায়ী তারা কোনো রকম দাম পাচ্ছে না। আমরা প্রস্তাব দিয়েছি যে কাস্টমসের রিজার্ভ ভ্যালুতে আমরা 5টা গাড়ি কিনতে আগ্রহী। প্রতিটি গাড়ির রিজার্ভ মূল্য 9,67,00,000 টাকা নির্ধারণ করে 24টি গাড়ি নিলামে বিক্রির চেষ্টা চালিয়েছিল চট্টগ্রাম কাস্টম হাউস, কিন্তু প্রথম নিলামে গাড়ির সর্বোচ্চ মূল্য 3,10,00,000 টাকা উঠল। রিজার্ভ মূল্যের 60% না হয় কোনো গাড়ি বিক্রি সম্ভব হয়নি। এমনকি 9টি গাড়ি কেনার জন্য আগ্রহ দেখায়নি কোনো বিডার। বন্দর যদি 9,67,00,000 টাকায় আমার গাড়িগুলো নিতে চায়, অবশ্যই আমরা রাজস্বের দিক থেকে খুব বেশি লাভবান হব। সরকার রাজস্ব অনেক বেশি পাবে, কারণ 60% আমার কিন্তু কভার করে নাই, সেখানে বন্দর 100% রিজার্ভ ভ্যালুতে আমার গাড়িগুলো নিতে যাচ্ছে। মন্ত্রণালয় থেকে অনুমতি পেল গাড়ি কিনতে গেলে বন্দরকে আইনি জটিলতায় পড়তে হবে বলে মনে করেন বিডার নেতারা। বিশেষ করে এমপি কোটার গাড়িগুলো নিলাম ক্যাটালগভুক্ত হওয়ায় নিলামে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে গাড়ি কিনতে হবে বন্দরকে। কিন্তু কোনো সংস্থা ব্যক্তিগতভাবে যদি কিনতে চায়, ওটা তো আপনাকে পার্টিসিপেট করতে হবে টেন্ডারের মাধ্যমে। আর উদ্যোতন কর্তৃপক্ষ যদি মনে করে এই সমস্ত গাড়িগুলা সরকারি বিশেষ কাজে ব্যবহার করবে, তাহলে এটা সরকারের নির্দেশনা মোতাবেক রাজস্ব বোর্ড থেকে পারমিশন নিয়ে এটা নিতে পারবে। জাপান থেকে আমদানি করা এসব গাড়ির বাজার মূল্য 12 থেকে 15 কোটি টাকা, কিন্তু দ্বাদশ সংসদের সংসদ সদস্যরা বিনা শুল্কে 1 থেকে 1.5 কোটি টাকায় আমদানি করলো। শেষ পর্যন্ত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়ায় এসব গাড়ি ডেলিভারি নিতে পারেনি। এমপি কোটায় আনা এসব গাড়ি নিলামে বিক্রির জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস, কিন্তু প্রথম নিলামে পর্যাপ্ত দর না ওঠায়
বিক্রি হয়নি একটি গাড়িও। দ্বিতীয় নিলামও আদৌ এসব গাড়ি বিক্রি হবে কিনা তা নিয়ে সন্দিহান কাস্টমস কর্মকর্তারা। তবে রিজার্ভ ভ্যালুতে বন্দর কর্তৃপক্ষ গাড়ি কেনার যে আগ্রহ দেখিয়েছে এটিকে কাস্টমস আশার আলো হিসাবেই দেখছে। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। ঈদ যাত্রার জন্য নাটোরের ওয়ার্কশপগুলোতে চলছে ফিটনেসবিহীন বাসের মেরামত। 20 রোজার মধ্যে এসব বাহন নতুন রূপ দিয়ে সরবরাহ করা হবে। সচেতন যাত্রীরা এসব ফিটনেসবিহীন যান চলাচল বন্ধের দাবি জানিয়েছেন। আল মামুনের পাঠানো তথ্য ও রোকনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। ওয়ার্কশপে চলছে লক্কর ঝক্কর বাসের মেরামত। বডি ঠিকঠাক করার পর রং করার কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। তবে এসব বাসের নেই কোনো ফিটনেস। নাটোর শহরতলির হরিশপুর এলাকার বিভিন্ন ওয়ার্কশপে এভাবেই শতাধিক যাত্রীবাহী বাস মেরামত করা হচ্ছে। শ্রমিকরা জানান, ঈদ উপলক্ষে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে যাত্রী পরিবহন করতে 20 রোজার মধ্যে মেরামত করে বাসগুলো মালিকদের কাছে সরবরাহ করার নির্দেশনা রয়েছে। 2-3টা গাড়ি ডেলিভারি দিয়েছি, এখনো 4-5টা গাড়ি কাজ করতেছি। যত দ্রুত পারি কাজ তুলে দেওয়ার চেষ্টা করছি। ঈদ যাত্রায় এসব ফিটনেসবিহীন যান চলাচল বন্ধের দাবি যাত্রীদের, আর এ নিয়ে নির্বিকার বাস মালিক সমিতি। নিরাপদভাবে চলতে পারি সেজন্য এই ফিটনেসবিহীন গাড়িগুলো যাতে সরকার তুলে নেয় সেটাই আমাদের আবেদন। আমরা রাস্তায় আর মৃত্যুর মিছিল দেখতে চাই না, যেন সুস্থভাবে আমরা বাড়ি পৌঁছতে পারি। আগামী ঈদে যাতে সবাই ভালোভাবে সুস্থভাবে বাড়িতে এসে ঈদ করতে পারে, আমরা আমাদের তরফ থেকে যতদূর চেষ্টা করে আমরা করব। ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস হাইওয়ে, পুলিশ ও বিআরটিএর। যেগুলো আনফিট বাস থাকবে বা ট্রাক থাকবে, সমস্ত গাড়ি আমরা চেকপোস্টের মাধ্যমে প্রসিকিউশন দেওয়ার ব্যবস্থা করব। প্রতিনিয়ত আমরা মোবাইল কোড করার একটা প্রচেষ্টা করতেছি, যেন রাস্তাঘাটে ফিটনেসবিহীন যান চলাচল না করতে পারে। বাস মিনিবাস মালিক সমিতির তথ্য মতে প্রতি ঈদে প্রায় 1 লাখ মানুষ দেশের বিভিন্ন জেলা থেকে নাটোরে আসেন। সময় সংবাদ, নাটোর। নানা নাটকীয়তার পর অবশেষে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হস্তক্ষেপে 30 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। মঙ্গলবার জেদ্দায় আয়োজিত রুদ্ধদ্বার এক বৈঠকে এ সম্মতি দেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এদিকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়া ইউক্রেনের ওপর থেকে সামরিক সহায়তা ও স্যাটেলাইটের ছবি বিনিময়ের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে রাশিয়ার সঙ্গে সংঘাত অবসানে আলোচনা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ায় সাধুবাদ জানিয়েছেন বিশ্ব নেতারাও। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় বৈঠকে বসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান সহ আরও অনেকে। টানা 8 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠকে নানা বিষয়ে আলোচনার পর 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয় ইউক্রেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পারস্পরিক সম্মতির ভিত্তিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো যেতে পারে। এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপ করা হবে বলেও জানান তিনি। এছাড়া যুদ্ধবন্ধে রাশিয়াকে উদ্যোগ নিতে হবে বলেই স্পষ্ট বার্তা দেন রুবিও। যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। সংঘাতের স্থায়ী ও টেকসই সমাধানের জন্য অবিলম্বে আলোচনায় বসা হবে, যা তাদের স্বার্থ, নিরাপত্তা এবং একটি জাতি হিসেবে উন্নতির সক্ষমতাকে বিবেচনা করবে। তবে ইউক্রেনের বাসিন্দাদের সংশয় রুশ প্রশাসন কখনোই যুদ্ধবিরতিতে সম্মত হবে না। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ায় ইউক্রেনকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে যুদ্ধবন্ধে পুতিনের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এমনকি ইউক্রেনের সঙ্গে স্যাটেলাইটের ছবি বিনিময়ের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি সামরিক সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে দ্রুতই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হবে। মৌসুমীর সাথী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শুক্রবার কক্সবাজারে যাবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। পরিদর্শন করবেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্প। প্রত্যাবাসন ইস্যুতে অগ্রগতির আশা শরণার্থী কমিশনের। এবং রাজশাহীতে 5 বছর ধরে বিচারাধীন ধর্ষণের 1,500 মামলা। ডিএনএ আর ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পেতে ধীরগতি। আপোষ মীমাংসায় পার পেয়ে যাচ্ছে আসামি। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।